হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই অনেক অনেক ইনবক্স করেছেন যে আমার আম্মু কিভাবে এসেছে, কোন ভিসায় এসেছে, কি কি ডকুমেন্টস লেগেছে। একটু ফ্রি হয়ে সব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করে দেব। আমার মেজো বোন এয়ারপোর্টে জব করতো, সেই সুবিধার্থে আমার আম্মু দেশ থেকে আসার সময় প্রায় 70 কেজি আসার সময় আনতে পেরেছে। আসার পরের দিনই আমরা সব লাগেজ টাগেজ খুলে সবকিছু গুছগাছ করে নিচ্ছিলাম, কারণ লাগেজের ভেতরে কিছু খাবারও ছিল, ড্রাই ফ্রুটস গুলো। এখানে এক লাগেজের মতন আমার মেয়ে বাচ্চাদের সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছে আমার আম্মু। কিছু রেডিমেড আবার কিছু বানিয়েও নিয়ে এসেছে। আম্মু যেহেতু 6 মাসের ভিসা পেয়েছে, তাই 6 মাসই আলহামদুলিল্লাহ আমার সাথে থাকবে। তাই আম্মুর জামা কাপড়ও সেভাবে হিসাব করে নিয়ে এসেছে। প্রায় 10 মাস আগে আমার ভাই এসেছিল ইতালিতে পর্তুগাল থেকে, তখনও ওর কাছে অনেক জিনিস পাঠিয়েছিল যেগুলো এখনো ড্রেসগুলো পরা হয়নি। এত বলি যে আমাদের কিছু লাগবে না, শুধু তুমি আসো, অনেক জিনিস আছে যেগুলো এখনো পড়াই হয়নি। তারপরেও তো মা কিছুই শোনে না। ইতালিতে আসার আগের দিন পর্যন্ত সে শপিং করেছে, বাচ্চাদের জন্য খেলনা, মেয়ের জন্য চুড়ি, হেয়ার ব্যান্ড, আরো কত কি। এখানে সব ড্রাই ফ্রুট গুলো নিয়ে এসেছে। খাবারের আইটেম গুলো এত মানা করি আনতে, তারপরেও আমার মা নিয়ে এসেছে। ঈদের জন্য মেহেদিও নিয়ে এসেছে। এদিকে আমার আম্মু আসার পরে 5 রোজা আমার সাথে করতে পেরেছে। আজকের ব্লগটা ছিল 27 রোজার ব্লগ। ভাজাপুরি আইটেম করবো না বিধায় ভারী কিছু আইটেম করেছিলাম, যেটা আমার আম্মুর অনেক পছন্দের। আজকের ওয়েদারটা ভালোই ছিল, তবে মেঘলা ছিল। আরবিক এই ডিশটার নাম হচ্ছে শোরবা, যেটা আম্মুর আর আমার অনেক বেশি পছন্দের, তাই সেই শোরবাটাই বানিয়ে ফেলছিলাম। পেঁয়াজটা তেলে একটু কষানোর পর টমেটো পেস্টটা একটু কষিয়ে তারপর হলুদ, ধনিয়া, জিরা কষানো হলে মুরগির মাংসটা ছেড়ে দিলাম। সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো এই ছোট শরবাগুলো ছেড়ে দিব। এটা অবশ্য ইতালিয়ান সুপারমার্কেটেও পাওয়া যায়। ফিওর দি পাস্তা রিসোনি নামে পরিচিত, অথবা পাস্তা দি সেমোলা বলে। ঠিক পাস্তার মতনই ছোট ছোট রাইস আকারের 9 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। ঝোলের পরিমাণটা যতটুক সেই অনুযায়ী চোখের আন্দাজে দিয়ে দিলেই হয়ে যায়। বেশি দিলে ঘন হয়ে যাবে, পরিমাণটা একটু কম দিলে একদম সুপের মতো হয়ে যাবে। এদিকে আমার শরবাটা এখন একদম ডান। পানে কিংবা খবজার সাথে খেতে এটা প্রচন্ড মজা। আরবিক খবজা কিংবা পানে আমার আম্মুর অনেক পছন্দ। তার সাথে মরিচের এই ঝাল হারিসা, খবজার ভিতরে হারিসা দিয়ে তার মধ্যে টুনা ফিশ দিয়ে দিলাম। ইফতারির সময় এটা খেলে একদম পেটটা ফুল হয়ে যাবে, যেহেতু ভাজাপুরা করা হয়নি। স্যান্ডউইচটা খেয়ে তারপর শরবাটা খেলে ভাজাপুরির আর দরকার হয় না। তার সাথে ফ্রুটস তো আছেই। আমরা যখন 22 বছর লিবিয়া ছিলাম, প্রায় সময় দেখা যেত আমাদের সকালের নাস্তা খবজা বা পানে, হারিসা, ডিম কিংবা টুনা, তার সাথে অ্যারাবিক রং চা। ইফতারে আম্মু এই খাবারগুলা খেয়ে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। গত 2 বছর আগে আম্মু ওমরায় করতে গিয়েছিল, তাই তখন আমাদের সবার জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিল। আমারটা রেখে দিয়েছিল, আম্মু আসার পথে আমার জন্য নিয়ে এসেছে তসবি, আতর, সাবান, তার সাথে এখানে মিনি পকেট পারফিউমও রয়েছে। আমি এদিকে জিনিসগুলা দেখছিলাম আর আম্মু ওদিকে আমার মেঝো বোনের সাথে বাংলাদেশে কথা বলছিল ফোনে। এদিকে আমার মেয়ে সারাও দেখছিল যে ওর নানু ওর জন্য কি কি হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে। তারপর নানু তার নাতনিকে চুল আছড়িয়ে ঝুটি করে দিল। সময়গুলা তো আর পাওয়া যাবে না, তাই ভিডিও ক্যাপচার করে রেখে দিল। সারাও ওর নানুকে ওর হেয়ার ব্যান্ড গুলো দেখাচ্ছে। দেখো এটা এইভাবে জুটি করে। আসো আসো এখানে আসো। এই পুরো রোজার মাসটা পেলে আম্মুর সাথে আরো বেশি ভালো লাগতো, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এইদিকে আমার একা হাতে যতটুকু পেরেছি তাই করে নিয়েছি আম্মুর জন্য। ভাজাপুরি আইটেম বাদে বাকি সব করেছি। এদিকে আম্মু দেশ থেকে মুয়া নিয়ে এসেছিল, জিরা, কাঁচা হলুদ আর কাঁচা আদা দিয়ে একটা আইটেম করে নিয়ে এসেছিল দেশ থেকে। আম্মু আর সারা ওই রুমে খেলছিল, ওদেরকে একটু দেখে এসে আমি এদিকে আমার ইফতার গুলো প্রিপেয়ার করে নিয়েছি। আধা ঘন্টা পরেই আমাদের ইফতার শুরু হয়ে যাবে। আম্মুর সাথে রোজার ইফতারি করতে পেরেছি, এটা যে আমার জন্য কত সৌভাগ্যের ব্যাপার, এটা বলে বোঝাতে পারবো না। প্রতি বছর আমার সাথে যদি ইফতারি করতে পারতো, এমন হলে তো ভালোই হতো। প্রবাসে আমাদের সবাইকে একা একা ইফতারি করতে হয়, সবার হাজবেন্ডরা কাজে থাকে, সেই সময় সবাই মিলে ইফতারি একসাথে খাওয়ার মজাই আলাদা। কোভিডের বছরটা আমি আর বাচ্চাদের পাপা একসাথে ইফতারি করতে পেরেছি। বাকি 13 বছরে শুধুমাত্র উইকেন্ডে আমি আর বাচ্চাদের পাপা একসাথে ইফতারি করতে পেরেছি। এদিকে আম্মু আর সারা মিলে
আমার বিয়ের অ্যালবামগুলো দেখছিল। দেখছে আর ফাঁকে ফাঁকে সব ছবিগুলো তুলে নিচ্ছিল যেটা আমার আব্বু আম্মু একসাথে আছে। আমার আব্বু মারা গেছে 2017 সালে। গত 8 বছর ধরে আম্মু একা। আব্বুকে খুব মিস করে বিধায় পুরনো যত ছবি আছে আব্বুর আমাদেরকে বলে যে যার যার কাছে পুরনো ছবি আছে সেগুলো দিয়ে দাও। একা একা জীবন কাটানো বড় কঠিন। তবে আমার আম্মু নিজেকে এত ব্যস্ত রাখে একাকিত্ব ফিল করতে দেয় না। আমরা ভাই বোনরা যে যখন সময় পাই বিদেশ থেকে ফোন দেই। বাকি সময়গুলো অ্যারাবিক ক্লাস করে, ভাড়াটিয়াদের দেখশন করে, নামাজ কালাম পড়ে, রান্না করে, আত্মীয় স্বজন কাছের মানুষজনের সাথে ভিডিও কলে ফোনে কথা বলে এভাবেই আম্মুর সময় পার হয়ে যায়। ইফতারের সময় হয়ে গিয়েছে। আমরা বাচ্চারা যখন ছোট ছিলাম তখন মা বাবারা কত কষ্ট করেছে। এখন মা বাবারা বয়স হয়ে যাচ্ছে আর ওরাও বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমাদের যেমন কষ্ট করে খাইয়েছিল এই ঋণগুলো আমরা বাচ্চারা কখনোই শোধ করতে পারবো না। আমরা যারা প্রবাসে থাকি আমরা তো আরো হতভাগা। মা বাবাকে আপ্যায়ন করার সৌভাগ্যও আমাদের হয় না। তাই আম্মু যতদিন আমার সাথে আছে এই দিনগুলো আমার জন্য সোনার হরিণ, আমার লাইফের সবচেয়ে সেরা দিন। দোয়া করি আমার মা সহ পৃথিবীর সকল মা বাবারা ভালো থাকুক। সবাই আমার আম্মুর সুস্বাস্থ্যর জন্য দোয়া করবেন। 2025 সালের মতন আরো সামনের সালগুলোও যেন আরো বেশি বেশি ফিরে আসে এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।